হাই গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আমি ভাস্কর ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সংবিধানের 20 নম্বর পার্ট, অর্থাৎ সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, যেটি একটি আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 368 বা আর্টিকেল 368। এই আর্টিকেলে সংবিধানের সংশোধন কিভাবে করা যাবে এবং সংবিধান সংশোধনে করতে গেলে কিভাবে সেই বিলগুলো উপস্থাপিত করতে এবং সংবিধান সংশোধন করবার পদ্ধতি কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তোমরা একদম শেষ অবধি ভিডিওটি দেখবে। আশা করি অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়, এবং যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেগুলো প্রায় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা হচ্ছে। তো প্রথমে আমরা দেখব যে সংবিধান কেন সংশোধন করা হয়, হোয়াই দেয়ার ইজ নিড অর অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা কী। প্রথম যে প্রয়োজনীয়তা হয়েছে যে সংবিধান তৈরি করা হয়েছে জনগণের জন্য এবং সংবিধান তৈরি হয়েছে জনগণের দ্বারা। তো সুতরাং যখন জনগণের প্রয়োজনীয়তা পড়বে বা কোনো একটা সাডেন নিড একটা অ্যারাইজ হবে যে না সংবিধান সংশোধন করা হোক, যে এই প্রভিশনগুলো সংবিধানে আনা হোক, বা সংবিধানের যে প্রভিশনগুলো আছে যেগুলো কলোনিয়াল রুল দ্বারা অনেকটা ইন্সপায়ার্ড, সে সমস্ত অংশগুলোকে বাদ দেওয়া হোক, অথবা সংবিধানের নতুন কোনো জিনিস সংবিধানে আসুক যাতে আমাদের ডে টু ডে লাইফ বা যেটা আমাদের হায়েস্ট ল বলতে পারো, সেই ল অনুযায়ী অ্যাবাইড বাই ল বা আমরা ল অ্যাবাইডিং যে সিটিজেন সেটা যাতে প্রতিফলিত হয় সেই জন্য সংবিধান সংশোধন করা হতে পারে। অথবা যদি সংবিধানের মধ্যে, অর্থাৎ যে মাদার যে কনস্টিটিউশন ছিল, অর্থাৎ তোমরা জানো যে আমরা সংবিধান অ্যাডপ্ট করেছি 26শে নভেম্বর 1949 সালে এবং সংবিধান এনাক্ট হয়েছে, ডেট অফ এনাক্টমেন্ট হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। তো একটা হিউজ অ্যামাউন্ট একটা সময় লেগেছিল সংবিধানটা তৈরি করতে। তোমরা জানো 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তা সত্ত্বেও দেখা গেছে সংবিধানে কিছু কিছু ত্রুটি থেকে গেছে। সেই সমস্ত ত্রুটিগুলো বা সেই সমস্ত যে ফ্লস বা আমাদের কনস্টিটিউশনে যে সমস্ত ফ্লসগুলো ছিল সেগুলো পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি অ্যামেন্ড করা হয়েছে। তো সংবিধানে যদি কোনো রকম একটা মেজর শর্টকামিং থাকে বা যদি কোনো সংবিধানের কোনো অংশ যদি তাকে অ্যামেন্ড করার বা নতুন কোনো জিনিস আনার প্রয়োজনীয়তা থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সংবিধান সংশোধন করা হতে পারে। তো এবার আমরা আসবো সংবিধান সংশোধন করার পদ্ধতিগুলো কীরকম। তো আর্টিকেল 368 আমাদের যে ধারাটি বা আর্টিকেলটি সেটি সংবিধানের সংশোধনের সম্পর্কে বলা হয়েছে, এবং এই সংবিধান সংশোধনের পদ্ধতি যে ক্ষমতাটা সেটা দেওয়া হয়েছে একমাত্র পার্লামেন্টের ওপর, অর্থাৎ ইউনিয়ন লেজিসলেচারের ওপর। এবং এই আর্টিকেল বলেও দিয়েছে যে সংবিধান সংশোধন কীভাবে করতে হবে। তো চলো আমরা দেখে নিই। তো বলছে আর্টিকেল 360 বলছে যে পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিওর দেয়ারফর, Parliament may, in exercise of its constituent power, amend by the way of addition, variation, and repeal any provision of this Constitution in accordance with the procedure laid down in this article. অর্থাৎ সহজ সরল ভাষাতে এটুকু বলতে পারা যায় যে পার্লামেন্ট তার সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী সংবিধানের যে কোনো প্রভিশনকে হয় অ্যাডিশন করতে পারে, অর্থাৎ যেটা নেই সেটাকে নিয়ে আনতে পারে, অথবা ভ্যারিয়েশন, অথবা যেটা আছে তার যে স্ট্যাটাস কো আছে সেটাকে চেঞ্জ করবে। অর্থাৎ ধরো বলা আছে যে কোনো একটা প্রভিশন সংবিধানে যা স্টেট শ্যাল বি, ঠিক আছে, স্টেট মে বি, অর্থাৎ করতে পারে, সেই জায়গাটাকে চেঞ্জ করে দিল স্টেট শ্যাল বি। বা তোমরা জানো যে প্রথম যখন সংবিধান আসে তখন যে প্রাপ্ত অধিকারের যে ভোটাধিকারের যে বয়সটি ছিল সেটি ছিল 21 বছর। পরবর্তীকালে সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে চেঞ্জ করে 18 বছর করা হয়েছে। তাহলে সংবিধানে দেখো এই জায়গায় ভোট দানের যে ক্ষমতাটা বা যেটা তোমার পলিটিক্যাল রাইট যেটা, সেটা কিন্তু তোমাকে ছিনিয়ে নেওয়া হয়নি, হয়েছে কি তোমার ভোটদানের বয়সের যে সময়সীমা যেটা ছিল সেটাকে তোমাকে কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা ভ্যারিয়েশন। অ্যান্ড রিপিল এনি প্রভিশন, অর্থাৎ সংবিধানের কোনো প্রভিশনটাকে তুলে নেওয়া, সেটাকে বলা হচ্ছে রিপিল করা। এবং সেটা করতে হবে কি করে, সেটা করতে হবে এই যে আর্টিকেলে যে প্রসিডিওর বলা হয়েছে সেই প্রসিডিওর তোমাকে মেনটেন করে। অর্থাৎ আর্টিকেল 368-এর মেন উপজীব্য বিষয়টা হচ্ছে কি, আর্টিকেল 368-এর মেন উপজীব্য বিষয় হচ্ছে এটা একদিকে পার্লামেন্টকে ক্ষমতা দেয় টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এবং আদার পার্টে এটা বলেও দেয় যে তোমাকে এই পদ্ধতি তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কিভাবে সংবিধান সংশোধন হয়। একটা জেনারেল একটা আউটকামে বলছি, an amendment of this constitution may be initiated only by introductions of a bill for the purpose in either house of the parliament, অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য যে বিল সেটি যে কোনো একটা হাউসে তোমাকে আনতে তুমি পারো, এবং when the bill is passed by the each house by a majority of total number of that house
and by a majority of not less than 2/3 of the member of that house present and voting। অর্থাৎ যখন বিলটিকে আনা হবে এবং বিলটি পাস হবে কিভাবে, বিলটা পাস হবে ওই হাউসের মেজরিটি দিয়ে, এবং শুধুমাত্র মেজরিটি নয়, মেজরিটি প্লাস ওই হাউসের যে টোটাল যে মেম্বার আছে প্রেজেন্ট এবং ভোটিং, যে যারা ভোট করবে তাদের 2/3 অংশ হচ্ছে গিয়ে ভোট পেতে হবে। অর্থাৎ একদিকে মেজরিটি পেতে হবে এবং যারা ওই দিন এই ভোট দানে উপস্থিত ছিলেন এবং যারা ভোট দিয়েছিলেন সেই শতকরা পার্সেন্টেজের 2-3%, অর্থাৎ 66.66% তাদেরকে পেতে হবে। তাহলে তারপর কি হবে, তারপর বলছে দেন ইট শ্যাল বি প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট। তারপর এই অর্থাৎ ধরো কোনো একটা বিল লোকসভায় এসে লোকসভায় 2/3 মেজরিটিতে ভোটটা পেলো, জিতলো, সেই বিলটা আবার রাজ্যসভায় গেল, রাজ্যসভায় 2/3 মেজরিটিতে ভোটটা তোমার হচ্ছে বিলটা পাস হলো, দিয়ে তারপরে যাবে কার কাছে, প্রেসিডেন্টের কাছে। ওয়েন দেন ইট শ্যাল বি প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট হু শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল দেয়ার অন দ্য কনস্টিটিউশন শ্যাল স্ট্যান্ড অ্যামেন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ দ্য বিল। অর্থাৎ যখন প্রেসিডেন্টের কাছে যখন বিলটা যাবে তখন প্রেসিডেন্ট তার অ্যাসেন্ট দেবে এবং কনস্টিটিউশন সেই দিন থেকে বা সেই ক্ষণ থেকেই কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো ইন অ্যাকর্ডেন্স টু দ্য টার্মস অফ দ্য তোমার হচ্ছে কি বিল। অর্থাৎ ওই বিলের যেটুকু বলা হয়েছে সেইটুকু অংশ হচ্ছে কি সংবিধান সংশোধন হলো, এক্সট্রা কিন্তু কোনো কিছু নয়। এক্সট্রা যা ছিল মানে এর বাইরে যা কিছু সংবিধানে যা কিছু অংশ আছে সেগুলো তার স্ট্যাটাসকো মেনটেন করবে, এক্সেপ্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে আছে শুধু সেগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এই সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা আমি দেখো নিচের লেখা আছে, এটা আলাদাভাবে একটা অ্যামেন্ডমেন্ট হিসেবে করা আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করে। তো মাত্র দুটো বিল আছে, সেই দুটো বিলে কিন্তু প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিতে বাধ্য, একটা হচ্ছে মানি বিল আর হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনসে যে তোমার কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে কিন্তু প্রেসিডেন্টকে যে অ্যাসেন্ট দিতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক ছিল না। এটা করা হয় কবে থেকে, এটা করা হয়েছে কি 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল থেকে, যেটা বলে যে যখন কোনো প্রেসিডেন্টের কাছে যদি কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যায় তাহলে প্রেসিডেন্ট তার অ্যাসেন্ট দিতে বাধ্য, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু তার ভেটো প্রয়োগ করতে পারবে না। এবার প্রেসিডেন্টের ভেটো কীরকম বা পরে যেগুলো আছে এগুলো পরে আমি সাবসিকুয়েন্স অফ ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তোমরা আপাতত যেটুকু বলা হচ্ছে বা যেটুকু তোমাদের কাছে দেখানো হচ্ছে সেটুকু তোমরা কনসেন্ট্রেট করো, যে 24th অ্যামেন্ডমেন্টে এর মাধ্যমে আমার করতে হবে কি, যে প্রেসিডেন্ট কাছে যে বিলটা যাবে সেই বিলটা কিন্তু প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিতে বাধ্য। ঠিক আছে, এইবার আমরা আসবো হচ্ছে টাইপস অফ অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধানের 368 নম্বর আর্টিকেল নিজেই ডিটারমাইন করে দেয় যে সংবিধান সংশোধন পদ্ধতি দুরকম। একটা হচ্ছে টাইপ 1, যেটা আমি আগে ডিসকাস করেছি, অর্থাৎ বিলটি যে কোনো কক্ষে নিয়ে আসা হবে, 2/3 মেজরিটিতে ভোট পাবে এবং প্রেসিডেন্টের কাছে চলে যাবে। কিন্তু আর এক রকমের সংবিধান সংশোধন হয় যেটাকে বলা হয়েছে টাইপ 2 সংবিধান সংশোধন বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে যদি কোনো বিল ফেডারেল স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করতে চায় তাহলে সেক্ষেত্রে সেই বিলগুলোকে তোমার হচ্ছে কি অ্যাটলিস্ট হাফ অফ দ্য স্টেট র্যাটিফিকেশন লাগবে, মিনিমাম হাফ অফ দ্য স্টেট র্যাটিফিকেশন। এইখান থেকে আমাদের ইউকের অর্থাৎ আমাদের তোমার হচ্ছে গিয়ে অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ওদের যে ক্রাইটেরিয়া সেখান থেকে একটু আলাদা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওখানে ওদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 3/4, আমাদের হচ্ছে গিয়ে 1/2, অর্থাৎ হচ্ছে গিয়ে হাফ অফ দ্য স্টেট র্যাটিফিকেশন লাগবে মিনিমাম। তাহলে আমরা এবার দেখে নেব যে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কী যেগুলো চেঞ্জ করতে গেলে, যে সমস্ত প্রভিশনগুলো চেঞ্জ করতে গেলে আমার সংবিধান সংশোধনটাকে আমার টাইপ 2 ফলো করতে হবে, অর্থাৎ হাফ অফ দ্য তোমার হচ্ছে গিয়ে 2/3 মেজরিটি তো লাগবেই, তার সঙ্গে হাফ অফ দ্য স্টেট র্যাটিফিকেশন আমাকে করতেই হবে। তো চলো দেখে নিই। আচ্ছা, এবার আসে ইন হুইচ কেসেস টাইপ 2 অ্যামেন্ডমেন্ট ফলোস, কোন কোন কেসে টাইপ 2 অ্যামেন্ডমেন্টগুলো ফলো হচ্ছে। তাহলে নাম্বার 1 হচ্ছে ইলেকটোরাল কলেজ অ্যান্ড ইলেকশন ম্যানার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ আর্টিকেল 53 এবং আর্টিকেল 54 তোমরা যখন পরবর্তীকালে পড়বে আস্তে আস্তে এগুলো করবে, এখন জাস্ট রাইট ডাউন করে নিও যে আর্টিকেল 53 এবং আর্টিকেল 54-এ যে সমস্ত প্রভিশনগুলো আছে সেই সমস্তগুলো চেঞ্জ করতে গেলে তোমার হচ্ছে গিয়ে কনস্টিটিউশনের টাইপ 2 ফলো করতে হবে। এবার ইলেকটোরাল কলেজ, প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ এ সংক্রান্ত বলে রাখি, প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজ তৈরি হয় হচ্ছে গিয়ে 3 জনকে নিয়ে, অর্থাৎ 3 টাইপস মেম্বারকে নিয়ে। ঠিক আছে, 1 নম্বর মেম্বার কি, 1 নম্বর হচ্ছে গিয়ে ইলেক্টেড মেম্বার অফ এমপি অফ রাজ্যসভা, 2 নম্বর ইলেক্টেড মেম্বার অফ এমপি অফ লোকসভা অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এইগুলি হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজ তৈরি করে। এবং প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ বা প্রেসিডেন্ট ইলেকশনটা কীভাবে হবে সেই ম্যানারে যদি তোমাকে অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে টাইপ 2 ফলো করতে হবে। সেকেন্ড হচ্ছে এক্সটেনশন অফ জুরিসডিকশনস অফ ইউনিয়ন, স্টেট গভর্নমেন্ট
অ্যান্ড সুপ্রিম কোর্ট অ্যান্ড হচ্ছে গিয়ে হাইকোর্ট। এসসি স্ট্যান্ড ফর সুপ্রিম কোর্ট এবং এসসি স্ট্যান্ড ফর হচ্ছে গিয়ে হাইকোর্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট থার্ড পজিশন হচ্ছে কি এনি অফ দ্য প্রভিশন অফ দ্য 7th শিডিউল, অর্থাৎ 7 নম্বর যে পার্টটা, অর্থাৎ তোমার 7 নম্বর যে তোমার লিস্ট, অর্থাৎ 7 নম্বর শিডিউলটা জানো কী আছে? 7 নম্বর শিডিউল আছে লিস্ট। কী কী লিস্ট আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এইটা চেঞ্জ করতে গেলে এটা ফলো হবে। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশনস, অর্থাৎ কোনো কিছু বিল অর্থাৎ কোনো কিছু ট্যাক্স নিয়ে আসা। অল্টারনেশন অর্থাৎ ট্যাক্সের স্ল্যাব চেঞ্জ করা বা রিডাকশন অর্থাৎ কমিয়ে দেওয়া। এবং হচ্ছে গিয়ে ইমিশন অফ ট্যাক্স, অর্থাৎ যে কোনো ট্যাক্সকে ইন্ট্রোডাকশন করা, অল্টারনেশন করা, রিডাকশন করা বা ইমিশন করা। তাহলে হচ্ছে গিয়ে তোমার কী হবে? এই ট্যাক্সটাকে তোমার হচ্ছে গিয়ে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড আরও কিছু আছে, দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টেটস ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ তোমরা জানো যে কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর আপার হাউস। কেন আপার হাউস বলা হয়? কারণ এখানে যে সিটগুলো বন্টন করা হয়, অর্থাৎ যে সিটগুলো তোমার অ্যালোকেট করা হয়, সেগুলো করা হয় কি রেসপেক্টে? সেগুলো করা হয় ওই যে রেসপেক্টিভ যে স্টেট আছে সেই স্টেটের অ্যাকর্ডিং টু পপুলেশন অনুযায়ী। তাহলে বলছে দ্য রিপ্রেজেন্ট অফ দ্য স্টেটস ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ সোজা কথায় 4th শিডিউল, এবং হচ্ছে মিনস দ্য অ্যালোকেশনস অফ দ্য সিটস ইন রাজ্যসভা, ঠিক আছে। আর একটা হচ্ছে দ্য প্রভিশনস অফ দিস আর্টিকেল 368 ইটসেলফ, অর্থাৎ এখানে একটা খুব মজার ব্যাপার যে তুমি আর যা চেঞ্জ করো, কিন্তু যদি আর্টিকেল 368-এর যদি কোনো প্রভিশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ পাওয়ার, অর্থাৎ কাকে আমি পাওয়ার দেবো আমাকে অ্যামেন্ডমেন্ট করার বা কী প্রসিডিউরে আমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবো, সেটাই 368 আর্টিকেল। তাহলে সেই 368 আর্টিকেলে যদি তোমাকে চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে টাইপ 2 ফলো করতে হবে, ঠিক আছে। আর নিচে একটা দেখো রাইট ডাউন করা আছে যে অল দ্য প্রভিশনস স্পেশালি ডিলস উইথ দ্য ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ এই সমস্ত যে প্রভিশনগুলো আছে সেইগুলো ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। স্পেশালি ডিলস উইথ দ্য ফেডারেল স্ট্রাকচার। সো নেক্সট, ফ্যাক্টস টু রিমেম্বার, অর্থাৎ এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে এই জিনিসগুলো সংবিধানে প্রায় অনেক জায়গায় বলা আছে বিক্ষিপ্তভাবে, সেগুলো আমি এক জায়গায় করে তোমাদেরকে বলার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে দ্য বিল রিগার্ডিং টু দ্য সিএ অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি এটা ঠিক করে নিও, ক্যান বি ইন্ট্রোডিউসড ইন আইদার অফ দ্য হাউস, ঠিক আছে। এটা ঠিকই আছে, ক্যান বি ইন্ট্রোডিউসড ইন আইদার হাউস, অর্থাৎ কনস্টিটিউশন সংবিধান সংক্রান্ত যে কোনো বিল তুমি রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটা বিলে তোমাকে আনতে পারো, ঠিক আছে। দেয়ার উইল বি নো প্রভিশনস অফ জয়েন্ট সিটিং ফর দ্য সিএ অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধানের যে তোমার একটা প্রভিশন আছে, ওটা আর্টিকেলটা আমি বলে রাখি, তোমরা রাইট ডাউন করে নিও, যারা নতুন আসছো তাদের অসুবিধা হবে। 108 নম্বর আর্টিকেলে বলা হয়েছে জয়েন্ট সিটিং সম্পর্কে বলা হয়েছে। তো 108 নম্বর আর্টিকেলে বলছে জয়েন্ট সিটিং অর্থাৎ সংবিধান সংশোধনে যদি কোনো রকম দুটো হাউসের মধ্যে কোনো মিসম্যাচ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা মিসলিডিং হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনো জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশনের কথা সংবিধান কিন্তু বলেনি। এবং 3 নম্বর হচ্ছে স্টেট লেজিসলেচার হ্যাজ নো পাওয়ার টু অ্যামেন্ড এনি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ রাজ্য বিধানসভার কিন্তু বা রাজ্য আইন পরিষদের কিন্তু কোনো রকম ক্ষমতা নেই সংবিধান সংশোধন করার ক্ষমতাটা, ঠিক আছে। অর্থাৎ রাজ্য বিধানসভার কোনো ক্ষমতাই নেই সংবিধান সংশোধন করার, ঠিক আছে। তো আশা করি তোমরা আরেকবার প্রথম থেকে জিস্টগুলো একবার ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের দেখবে পুরো এই সংবিধান সংশোধন নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আছে প্রায় তোমরা অ্যান্সার করতে পারবে। এছাড়াও কিছু কেস আছে এবং কিছু আদার্স এই সময় অ্যান্সিলারি কিছু ম্যাটার আছে যেগুলো পরবর্তীকালে আমি আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও ভিডিও আসবে পরবর্তীকালে, আরও ইন্টারেক্টিভ কন্টেন্ট নিয়ে আমি আসার চেষ্টা করব। সো টিল দেন স্টে টিউনড, গুড বাই।